ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ সমর্থকরা। মিরাজের অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা কাঠগড়ায় টিম ম্যানেজমেন্টও। এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে পৌঁছল বসুন্ধরা কিংস। 25 অক্টোবর আল সিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বিএফএল জায়ান্টদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। উইন্ডিজের কাছে সুপার ওভারে ম্যাচ হারল বাংলাদেশ। 11 রানের লক্ষ্য খেলতে নেমে 9 রানে থামে স্বাগতিকরা। 1 রানের জয়ে সিরিজে সমতা আনল উইন্ডিজ। সুপার ওভারে 2টি ওয়াইড ও 1টি নো বল পেলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া করল মিরাজের দল। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 213 রান করে বাংলাদেশ। জবাবে অধিনায়ক শাই হোপের 50-তে বাংলাদেশের সমান 213 রানে থামে ক্যারিবিয়ানরা। 50 হাঁকিয়ে ম্যাচ সেরা হন শাই হোপ। সোমবার নারী বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার কাছে অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ। ছেলেরাও পিছিয়ে থাকবে কেন? সুপার ওভারে টার্গেট 11 রান। উইন্ডিজ স্পিনার আকিল হোসেন দিলেন 2 ওয়াইড 1 নো বল। ফ্রি হিট পেয়েও কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার। ব্যাট হাতে 278 স্ট্রাইক রেটে 39 রান করলেও সুপার ওভারে সুযোগই পেলেন না রিশাদ হোসেন। ওয়ানডেতে নিজেদের প্রথম সুপার ওভারে 1 রানে হার বাংলাদেশের। অবশ্য মিরাজ এই ক্যাচটা লুফে নিতে পারলে ফলাফলটা ভিন্ন হতে পারত। সুপার ওভারের দ্বিতীয় বলেই রাদারফোর্ডকে আউট করেন ফিজ। দলীয় 3 রানে মিরাজ ব্রেন্ডন কিংয়ের ক্যাচ মিস না করলে লক্ষ্যটা হতো 4 রান। কিন্তু উইন্ডিজের জন্য বানানো স্পিন ফাঁদে নিজেরাই ধরা খেল বাংলাদেশ। 51 ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে ম্যাচ জিতে সিরিজের সমতায় ফিরল ক্যারিবিয়ানরা। রোমাঞ্চ ছিল উইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষ ওভারেও, যার জন্য দরকার 5 রান। পার্ট টাইম বোলার সাইফ দিলেন 4। শেষ বলে সোহানের ক্যাচ মিসেই ম্যাচটা গড়ায় সুপার ওভারে। অবশ্য এ পর্যন্ত ম্যাচ নিয়ে আসার কৃতিত্ব দিতে হবে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপকে। ব্যাট হাতে অবদান রেখেছেন আলিক আথানেজ ও কেসি কার্টি। বল হাতে স্বাগতিক অধিনায়ক মিরাজ ছিলেন উইকেট শূন্য। নাসুম তানভীর রিশাদের বোলিং নৈপুণ্যে 133 রানে উইন্ডিজ 7 উইকেট হারালেও সেখান থেকে দায়িত্ব নেন হোপ। ঠান্ডা মাথায় খেলেন 53 রানের ইনিংস। বাংলাদেশের সমান 213 রানে থামে উইন্ডিজ। এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিনও ক্যারিবিয়ান স্পিনারদের সামলাতে হিমশিম খায় স্বাগতিক ব্যাটাররা। টানা 14 ডট বল দেয়া সাইফ ছক্কা হাঁকিয়ে খোলেন রানের খাতা, কিন্তু পরের বলেই ফিরে যান স্লিপে ক্যাচ দিয়ে। আগের ম্যাচে 50 হাঁকানো হৃদয় আউট হন 12 রানে। শান্ত এদিনও ব্যর্থ ইনিংস বড় করতে। 0 রানে জীবন পাওয়া মাহিদুল অঙ্কনকে সঙ্গে নিয়ে সৌম্য খেলতে থাকেন টেস্ট মেজাজে। 64 বল খেলে এই জুটির ব্যাট থেকে আসে মোটে 28 রান। ওয়ানডেতে কিপ্টে বোলিংয়ের নতুন রেকর্ড করা আলিক আথানেজের বলে অঙ্কন আউট হন 17 রানে, আর সৌম্য 89 বলে করেন 45 রান। একটা সময় মনে হতে থাকে মিরপুরের মন্থর উইকেটে এদিন হয়তো দলীয় 200 রানও পার করতে পারবে না বাংলাদেশ। তবে স্কোরটাকে ভদ্রস্থ রূপ দেওয়ার পুরো কৃতিত্বই রিশাদ হোসেনের। 3টি করে 4 ছক্কা হাঁকিয়ে 14 বলে অপরাজিত থাকেন 39 রানে। শেষ 10 ওভারে বাংলাদেশ 82 রান তুললেও সিরিজ জয়ের জন্য যথেষ্ট ছিল না এই স্কোর। 813 আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম বাংলাদেশের কোনো ম্যাচ টাই হলো। তবে সুপার ওভারে স্নায়ুর পরীক্ষায় পাশ করতে পারল না বাংলাদেশ, বাড়ল সিরিজ জয়ের অপেক্ষা। একই সঙ্গে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করলো এই ম্যাচ। মিরাজের অধিনায়কত্ব আর সৌম্য সরকারের সুপার ওভারে ব্যাটিং। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। অধিনায়ক ও কোচের সিদ্ধান্তেই সুপার ওভারে ইনফর্ম রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে পাঠায়নি বাংলাদেশ দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সৌম্য সরকার। সুযোগ পেয়েও 11 রান করতে না পারায় কঠিন উইকেটের দোহাই দেন এই ওপেনার। এদিকে মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে বিদ্রূপ করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন। কি ব্যাখ্যা দেবে বাংলাদেশ দল? এর কি ব্যাখ্যা দেয়া যায়? শত সমালোচনা উপেক্ষা করে তাদের সুবিধামতো উইকেটই তো দেয়া হয়েছিল, কিন্তু দিন শেষে মিরপুরের পিচের রঙের মতোই মুখ কালো করে মাঠ ছাড়তে হলো।
ব্যাটিং নিয়ে তো বটেই, স্ট্র্যাটেজি, গেম সেন্স, নেতৃত্ব অনেক কিছু নিয়েই প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। 2 ম্যাচেই 200 বা তার ওপর স্ট্রাইক রেটে রান করলেও সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হলো না। স্বাভাবিকভাবেই এ নিয়ে হতবাক সবাই। কোচরা প্ল্যান করছে, কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল, সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পাঠাবে, এটাই হয়তো। সুপার ওভারের টার্গেট ছিল মোটে 11, সেখানেও ব্যাটাররা পেয়েছিলেন ওয়াইড নো। তারপরও সৌম্য, সাইফ, শান্তরা ব্যর্থ। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতা ব্যাটিংয়ের দুরবস্থা আরও একবার ফুটিয়ে তোলে। লেফট আর্ম স্পিনার ছিল, আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না, আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি 6 মারা, ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না। বলটা অনেক পুরাতন ছিল, মানে পুরাতন হয়ে গেছে। 50 ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না। সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে, স্কিড বা বলেন, বলটা একটু স্লো আসতেছিল এবং টানও ছিল অনেক বেশি। সো হ্যাঁ, নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওইরকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে। যে এদিকে মধ্যরাতে বাংলাদেশে পৌঁছে দুপুরে খেলতে নেমে সুপার ওভারে ম্যাচ জেতানো বোলার আকিল হোসেন সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে একরকম বিদ্রূপই করেছেন। First thing that I did was check my TV. আমি ভেবেছিলাম আমার টেলিভিশনের কালারে কোনো সমস্যা, পরে বুঝলাম উইকেটটাই কালো, টিভিতে সমস্যা নেই। Surely something is wrong with my television. ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগ অতীত হয়েছে সেও বহু বছর আগে। ওয়ানডের 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন আর ভয়ে ধরানোর মতো প্রতিপক্ষ নয়। মিরপুরে তাদের কাছে এই হার আরও একবার চোখে আঙুল দিয়ে দেখায়, পজিটিভ ক্রিকেট খেলতে না পারলে, নিজেদের চ্যালেঞ্জ জানাতে না পারলে, মানসিক দৈন্যদশা কাটিয়ে উঠতে না পারলে কখনো না কখনো ধরাশায়ী হতেই হবে। তাৎক্ষণিক কিছু সাফল্যের আশায় হোমে সিরিজ জয়ের লক্ষ্যে নিজেদের কতটা সীমাবদ্ধ করে রাখছেন ক্রিকেটাররা তা কি তারা বোঝেন? টেকসই উন্নতির বিবেচনায় এমনভাবে জিতে আদতে লাভ কতটুকু হয়? আইসিসি এসিসি ইভেন্টে গিয়ে সেই তো হতাশার গল্প লেখা। যে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের জন্য হোম কন্ডিশনের সুবিধা নেয়ার যুক্তি দেখানো হচ্ছে, সেই বিশ্বকাপে গিয়ে মিরাজের দল কি এমন করে ফেলতে পারবে? দেখার অপেক্ষায় ক্রিকেট ফ্যানরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হারায় হতাশ সমর্থকরা। এই হারের জন্য মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বকে কাঠগড়ায় তুলেছেন তারা। রিশাদের মতো ইনফর্ম ক্রিকেটার থাকার পরও কেন তাকে একাদশে নামানো হলো না, সেই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন সমর্থকরা। ম্যাচের পর মিরপুরের হোম অফ ক্রিকেটে সমর্থকদের ভুয়া ভুয়া স্লোগান। অথচ রোমাঞ্চে ঠাসা ম্যাচটা বাংলাদেশ জিতলে চিত্রটা ভিন্ন হতে পারত। কিন্তু অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের প্রশ্নবিদ্ধ কিছু সিদ্ধান্ত আর মাঠে ক্রিকেটারদের সেরাটা দিতে না পারায় দিন শেষে হতাশ হয়ে ফিরতে হলো সমর্থকদের। জয়ের খুব কাছে গিয়েও এ হার তারা কোনোভাবেই মানতে পারছেন না। আর এ হারের জন্য সুপার ওভারে ব্যাটিং অর্ডার আর মিরাজের নেতৃত্বকে দুষছেন সমর্থকরা। কিন্তু আমরা যখন প্রথমে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে নামে, সে কিন্তু দুইটা ফ্রি হিট মিস করছে। সেটা কিন্তু সে কিন্তু সুপার ওভারের জন্য আসলে কখনোই না, সে কিন্তু আমার মনে হয় না যে সুপার ওভারের জন্য সে ফিট। এছাড়া আমরা আরও ভালো অপশন দেখতে পারতাম, রিশাদ ছিল। আসলে এটা অকল্পনীয় একটা ম্যাচ হারা আমাদের, যেহেতু একজন হার্টিটার উপরে ছিল রিশাদ ভাই, ওনাকে নামানো উচিত ছিল আমার মতে। কারণ উনি এখন ফর্মে আছে, ওনাকে নামানো উচিত ছিল, কিন্তু ওনাকে নামায় নাই। এটা ম্যানেজমেন্টের দোষ দিব নাকি ক্যাপ্টেন্সির দোষ দিব? সুপার ওভারে একটা ক্যাচ মিস করছে, যদি ওই ক্যাচটা নিত তাহলে 2 রানে ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যেত। কিন্তু ক্যাপ্টেন কি করছে, উনি ইনিংসের শুরু থেকেই উনি বাজে একটা পারফরমেন্স করছে, যেটা আমরা সবাই দেখছি। এটা ইজি ম্যাচ ছিল, একটা নো পেয়েছিলাম, 2টা হোয়াইট পেয়েছিলাম, কিন্তু ওরা কাজে লাগাতে পারলো না। সৌম্য সরকার একটা নো বল পেয়েছিল, একটা হিট করা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারি ও প্লেয়ার ভিতরে পড়তেছে না। রিশাদ 12 বলে 45 রানের একটা ইনিংস খেলে গেল রাস্তে ফিনিশিং এ। ওরে না নামায় শান্তরে কেমনে নামানো হলো, এটা ভাই আমাদের মাথায় নাই। রিশাদ ভাই কি এত লম্বা ছিল, টাইনা মারতে পারতো, সুমরে কেন উঠে এখানে? রিশাদের লম্বা ছিল না, ফর্মে ছিল, 14 বলে 29। আর কি করব? ক্যাপ্টেনজি অবশ্যই বাজে হয়েছে, এমনকি এমন পর্যায়ে যে সুপার ওভারে যাওয়ার পরে যে আমাদের মিরাজ কেসটা ছেড়ে দিল, সবাইকে হতাশ করে ফেললো। মুহূর্তে সুপার ওভার যখন হয়েছে তখন আশাবাদী ছিলাম যে আমাদের রিশাদের নামানো হবে। এই রিশাদের না নামানোর কারণে আজকে আমাদের এই হারের প্রধান কারণ হচ্ছে এটা। দলের এমন হারে হতাশ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও। সুপার ওভারে কেন রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হলো না তুলেছেন সে প্রশ্ন। এই ম্যাচটা জিতলেই 1.5 বছর পর নিশ্চিত হতো ওয়ানডে সিরিজ জয়। কিন্তু এখন অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের জন্য। ম্যাচটা যে সহজ হচ্ছে না তা মানছেন সাবেকরাও। আমার কষ্ট লেগেছে এই ম্যাচটা করে, বাট আই ফেল্ট দেয়ার ওয়াজ এ লিটল বিট অফ রং প্ল্যানিং
ইন দি ব্যাটিং অর্ডার যখন আমরা সুপার ওভারে গেলাম। বিকজ এটা আমার পার্সোনালি ভিউ যে ওয়েন ইউ হ্যাভ সিন রিশাদ প্লেড এ সুপারলেটিভ নক অ্যান্ড হি বোল ওয়েল, সে তো টিউনড আপ হয়ে আছে, তো সেন্ড হিম ইন। নো বল করলো, হোয়াইট বল করলো, সুপার ওভারে অ্যাডভান্টেজ নেওয়া বলেন বা আমাদের সব কিছু মিলিয়ে একদম ওরা আমাদের হাতে তুলে দিয়েছিল, যেটা আমরা একদমই গ্রেপ করতে পারিনি। সিরিজের আগে কিন্তু বাংলাদেশ এগিয়ে ছিল, খাতা কলমে বলেন, উইকেটের জন্য বলেন, আমাদের পারফরমেন্স বলেন। তো ওই একটা জায়গায় কিন্তু এখন কিন্তু আপনার যদি বাংলাদেশের প্রেশার কাজ করবে, কারণ বাংলাদেশের মোমেন্টামটা কিন্তু ওরা নিয়েছে, ছিল বাংলাদেশের কাছে, ওদেরকে দিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। এটি নির্বাচিত যেহেতু সরকার নয়, অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারতে। আমার কোনো প্রত্যাশা নাই, কারণ একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে কোনো লাভ হবে না, কারণ তাদের কোনো ম্যান্ডেট এসার জনগণ তাদেরকে দেয় নাই। সুতরাং তাদেরকে আমার কি প্রত্যাশা থাকবে একটাই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হতে তাদের মূল লক্ষ্য ছিল। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি ওগুলো বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে 14 মাস ধরে এগুলো চলেছে, শেষ পর্যন্ত যাহা সনদ সই হয়েছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, চাপের মাধ্যমে। কোনো সময় মবক্রেসি, কোনো সময় কিছু কিছু দলের সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি করছে। ওই যে আলাল বলল কি গাছ যেন, অর্জুন গাছ। হ্যাঁ, তো এখন যেহেতু বিএনপি কে সবাই বাংলাদেশের একটি দায়িত্বশীল দল হিসেবে মনে করে, যেহেতু বিএনপির একটি সক্ষমতার সফলতার ইতিহাস আছে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্রের লড়াইয়ে কোনো ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে গেছেন। অন্য সব দলের নেতারা কোনো না কোনোভাবে, ও যে আলাল বলল, কেউ নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, কেউ সুযোগ সুবিধার জন্য আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটি দল যেটা কোনো ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছে। এবং গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের নির্বাচিত সংসদ সরকার যার দায়বদ্ধ থাকবে। সুতরাং বিএনপির কাছে দায়বদ্ধতা হচ্ছে অনেক বড় বিষয় কিন্তু আমাদের কাছে, যেই কারণে আমরা কিন্তু এই ধরনের এই 14-15 মাসের মধ্যে মাইকের লোক আছে, যেই জন্য এই সময়ে যে কাজগুলো হয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন, আপনার বদলি, তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে পদায়ন বদলি, তারপরে পুলিশের মধ্যে পদায়ন বদলি, সরকারি যত প্রতিষ্ঠানে আছে, আমরা এটাকে মনে করছি, আমরা বিএনপি দল হিসাবে এখানে আমরা সেইভাবে আমাদের অংশগ্রহণ আমরা করি নাই। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় নিউজের ফেসবুক পেজে। খেলার সময়ে আরও থাকছে ইউসিএল এ রাতে রিয়াল ইউভেন্টাস বিগ ম্যাচ, ছন্দহীন লিভারপুল নামবে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে, বায়ার্নের প্রতিপক্ষ ক্লাব ব্রুগা, আয়াক্সের মুখোমুখি হবে চেলসি।
আবারও চ্যাম্পিয়ন্স লিগের খবর। 7 বছর পর ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইউভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে দুই দল। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় চেলসির বিপক্ষে লড়বে আয়াক্স। দু দল দুটি ভিন্ন গল্প। এক পাশে ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ, আরেক পাশে ইতালির ঐতিহ্য আর গৌরবের প্রতীক ইউভেন্টাস। ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যুতে এবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে 7 বছর পর মুখোমুখি দু দল। তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে রিয়াল ইউভেন্টাস। শক্তি সামর্থ্যে এগিয়ে লস ব্লাঙ্কোস, তবে এগিয়ে থাকলেও দু দলের পরিসংখ্যানটা প্রায় একই। মোট 21 ম্যাচে 10 জয় রিয়ালের আর 9টি ইউভেন্টাসের। রিয়ালের ডাগআউটে মাস্টারমাইন্ড শাভি আলোনসো খেলোয়াড়ি জীবনে অল হোয়াইটসের জার্সিতে এই দলটার বিপক্ষে বহুবার খেলেছেন স্প্যানিশ এই কোচ। তিনি জানেন এই দলটা কতটা চ্যালেঞ্জিং। এবারের মৌসুমে রিয়ালের মতো আগের 2 ম্যাচে জয় না পেলেও করেছে ড্র। ইউভেন্টাস এমন বিশেষ দলের মধ্যে একটি যারা ইউরোপীয় ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়েছে। রিয়াল মাদ্রিদ বহুবার তাদের মুখোমুখি হয়েছে, আমিও অনেক ম্যাচ খেলেছি। তারা বেশ ভালো দল, কৌশলী ফুটবল খেলে। আমরা তাদের মুখোমুখি হতে প্রস্তুত। তৃতীয় রাউন্ডে জয় ছাড়া আর কিছুই ভাবছি না। 2017-18 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে সবশেষ মুখোমুখি হয়েছিল দু দল। এবার অনেক কিছু পরিবর্তন আছে দু দলে। আক্রমণ ভাগে রিয়ালের বড় শক্তি কিলিয়ান এমবাপ্পে, বিনি, বেলিংহ্যাম আর মাস্তান্তোনো যোগাবে বাড়তি শক্তি। মিডফিল্ডে কামাবিঙ্গা, চুয়ামিনিকে নিতে হবে দায়িত্ব। ইউভেন্টাসের কৌশলী আক্রমণ ঠেকাতে ডিফেন্সে নির্ভুল থাকতে হবে আলভা মিলিতাওকে। অন্যদিকে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস বিশ্বাসী কৌশলে ফুটবলে, ডাগআউটে নতুন কোচ ইগোর তিউডর। ডিফেন্সিভ ফুটবলের সঙ্গে পাল্টা আক্রমণে চমক দেখাতে পারদর্শী এই কোচ। এদিকে রাতের আরেক ম্যাচে চেলসির মুখোমুখি আয়াক্স। মৌসুমে 2 ম্যাচে 1 জয় পেয়েছে ব্লুস। আয়াক্স হেরেছে 2 ম্যাচই। স্ট্যামফোর্ড ব্রিজে সবকিছুতেই পিছিয়ে ডাচ ক্লাবটি। যদিও এর আগে 2019 সালে দু দলের সবশেষ দেখায় 4-4 গোলের ড্র করেছে চেলসি আয়াক্স। এ ম্যাচে সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইবে ডাচরা। তবে মোট 2 দেখায় পরিসংখ্যানে 1 জয় এগিয়ে চেলসি, তবুও বেশ সমীহ করছে দলটাকে। এরা এমন একটি দল যারা সবসময় চেষ্টা করে ভালো খেলার। তাদের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ফুটবলার রয়েছে, তাই আমি নিশ্চিত ম্যাচটা আমাদের জন্য অতটা সহজ হবে না। ম্যাচের আগে দু দলই নেই তেমন কোনো ইনজুরির সমস্যা। চেলসির জন্য স্বস্তির খবর, এই ম্যাচে ফিরবেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেস। তামিম হোসেন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাঙ্কফুর্টের মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচ শুরু হবে রাত 1টায়। একই সময় ক্লাব ব্রুগার বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। ইপিএলে টানা 4 হার, চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও হয়নি প্রত্যাশিত। আগের মৌসুমে উঠতে থাকা লিভারপুল খুঁজে বেড়াচ্ছে সেই হারানো ছন্দ। এবার আরও একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে অল রেডস। চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাঙ্কফুর্টের মুখোমুখি আর্নি স্লটের দল, যাদের বিপক্ষে পরিসংখ্যান 1 জয় লিভারপুলের আর 1টি হয়েছে ড্র। তবে ইপিএলের সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ক্ষতবিক্ষত অল রেডস। ছন্দে ফিরতে মরিয়া দলটা। এই ম্যাচটাই তাদের সামনে বড় সুযোগ। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 2 ম্যাচে 1 জয় পেয়েছে লিভারপুল। অন্যদিকে ফ্র্যাঙ্কফুর্টের দখলেও আছে 1 জয়। তবে বুন্দেসলিগে এবারের মৌসুমে টেবিলের 7 নম্বরে থাকলেও এখন পর্যন্ত গোলের হিসাবে 2 নম্বরে দলটা। লিগ মৌসুমে করেছে মোট 19 গোল। তাই ম্যাচটা অতটা সহজ হবে না লিভারপুলের জন্য। লিভারপুলের মাঝমাঠে নতুন সম্ভাবনা কার্টিস জন্স। গাভিন বার্সের ইনজুরির শঙ্কায় তার পরিবর্তে প্রথম একাদশে দেখা যাবে এই ফুটবলারকে। এছাড়া ভালো সময় ফিরতে গ্যাকপো, সালাদেরও নিতে হবে বড় দায়িত্ব। তামিম হোসেন, সময় সংবাদ। রংপুর ক্রিকেটের ভাগ্য বদলের প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত পরিচালক হাসানুজ্জামান। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের ক্রিকেটের যতটুকু অর্জন তাই ক্রিকেট গার্ডেনকে ঘিরেই। এই মাঠ থেকে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের ক্রিকেটার, অথচ এখানে নজর নেই বিসিবির, নেই অনুশীলনের পর্যাপ্ত সুযোগ। কম্পিটিশন হলে কিছু ভালো ভালো প্লেয়ার, এমন একটা পাইপলাইন যাতে তৈরি হয় যে রংপুর ডিভিশনের জন্য তারা খেলতে পারে। হাসানুজ্জামানকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় খেলোয়াড় কিংবা সংগঠকরা। উনি একদম ক্রিকেট প্রেমী লোক, সেটা বোঝাই যাচ্ছে। আশা করি উনি আমাদের ফিল আপ করবে এবং এই মন মানসিকতা আছে। দেশের অন্যান্য জায়গার মতো রংপুর বিভাগেও বয়স ভিত্তিক বাছাইয়ে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে অহরহ। নবনির্বাচিত পরিচালক স্বচ্ছতা আনতে চান এই প্রক্রিয়াতেও। আমাদের যে কমিটিগুলো থাকবে, কমিটিগুলো যাতে তাদের স্বচ্ছতা থাকে,
দায়বদ্ধতা থাকে সেই ব্যাপারগুলো ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব, যাতে এরকম স্বজনপ্রীতি বা কাউকে এক্সট্রা কোনো প্রিভিলেজ বা বেনিফিট দেওয়া হোক। জাতীয় লীগের ভেন্যু হিসেবে স্বীকৃতি পাবার 25 বছরেও ভাগ্য বদলায়নি রংপুর ক্রিকেট গার্ডেনের। সময় সংবাদে নানান সময় এই সমস্যার কথা তুলে ধরা হলেও আসেনি সমাধান। নতুন পরিচালককে ঘিরে এবার সেই দৃশ্যপট বদলের প্রতীক্ষায় এই বিভাগের ক্রিকেট সংশ্লিষ্টরা। নাসির, শুভ, আরিফুল সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি রংপুরের এই ক্রিকেট গার্ডেন। বৈষম্যহীন বাংলাদেশে যা একদিন গড়ে উঠবে প্রতিষ্ঠান হিসেবে, এটাই প্রত্যাশা সকলের। রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে রেদওয়ান হিমেল, সময় সংবাদ। এফসি চ্যালেঞ্জ লিগ অংশ নিতে কুয়েতে পৌঁছেছে বসুন্ধরা কিংস। 25 অক্টোবর রোমানের ক্লাব আল সিবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিএফএল জায়ান্টদের মিশন। এরপর 28 অক্টোবর লেবাননের ক্লাব আল আনসার এফসির মুখোমুখি হবে কিংস। আর 31 অক্টোবর প্রতিপক্ষ স্বাগতিক কুয়েত এফসি। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে পৌঁছেছে বসুন্ধরা কিংস। 25 অক্টোবর আল সিবের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বিএফএল জায়ান্টদের। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।